মূল্যসীমা বেঁধে দিয়েও পুঁজিবাজারের পতন ঠেকানো যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা কমছে বেশিরভাগ শেয়ারের দাম। ভৌগোলিক নির্দেশক সনদ পেল 14টি পণ্য। টাঙ্গাইল শাড়িকে ভারতের জিআই হিসেবে নিবন্ধন বাতিলের প্রক্রিয়া চলছে। রফতানি আয়ের তথ্য নিয়ে বিতর্ক। বাজার বিকেন্দ্রীকরণের তাগিদ। উৎপাদন খরচের সাথে পাল্লা দিয়ে বাড়েনি দাম। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। প্রথমেই পুঁজিবাজার প্রসঙ্গ। টানা পতন ঠেকাতে আবারও শেয়ারের মূল্য সীমায় পরিবর্তন আনা হলেও এর সুফল নেই পুঁজিবাজারে। এখন থেকে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম একদিনে 3% বেশি কমতে পারবে না, কিন্তু বেশিরভাগ শেয়ারের কাঙ্ক্ষিত ক্রেতা মেলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বেশিরভাগ বিনিয়োগকারী। এর আগে 2021 সালে শেয়ার বাজারের টানা দরপতন ঠেকাতে শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। এতে বাজারে এক ধরনের স্থবিরতা নেমে আসে। অংশীজনদের সঙ্গে আলোচনার পর চলতি বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। জানুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর শেয়ার বাজারে কিছুটা গতি দেখা যায়, কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আবারও দরপতন শুরু হয়। সোমবার অংশীজনদের নিয়ে এক বৈঠক করে বিএসইসি। এই বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল ওই বৈঠকের পর থেকেই মূলত শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে, কিন্তু বৈঠকের সুফল বাজারে দেখা যায়নি। দর্শক, এবার পুঁজিবাজারের খবরাখবর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বেশ বড় ধরনের পতন ছিল ঢাকার পুঁজিবাজারে, এবং ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক যেটি ডিএসসি ব্রডারি, সেটি দিন শেষে 60 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 5518 পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি সূচক সেটি 12 পয়েন্টের মতো কমে 1217 পয়েন্টে আছে, এবং থার্ড সূচক যেটি সেটি 10 পয়েন্টের মতো কমে 1974 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 511 কোটি 43 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দিনের শেষেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। প্রায় 300টি কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে। দাম বেড়েছে মাত্র 69টি, এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20তে আমরা দেখতে পাচ্ছি আজকে অরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি প্রথম অবস্থানে আছে, এবং 31 কোটি 69 লাখ টাকার মতো শেয়ার আজকে টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি লাভেলো, এটি দ্বিতীয় অবস্থানে আছে 29 কোটি 60 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং এই কোম্পানির ট্রেড হচ্ছে 69 থেকে 71 টাকার মতো। লাস্ট প্রাইস ছিল 70 টাকা 70 পয়সা। এরপরে আইটিসিকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে আছে, এবং এটি 23 কোটি টাকার কিছু বেশি ট্রেড করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি 49 থেকে 54 টাকার মধ্যে সারাদিন জুড়ে ট্রেড হচ্ছে। লাস্ট প্রাইস ছিল 53 টাকা 60 পয়সা। এরপরে কোহিনুর কেমিক্যালস টপ 20 চতুর্থ অবস্থানে আছে, এবং এশিয়াটিক ল্যাব পঞ্চম অবস্থানটি ধরে রেখেছে। টাঙ্গাইলের শাড়িসহ নতুন করে আরও 14টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসকদের আবেদনের প্রেক্ষিতে সনদ প্রদান করে পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্কস অধিদপ্তর। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আবেদনকারীদের হাতে এই সনদ তুলে দেন। তিনি জানিয়েছেন, টাঙ্গাইল শাড়িকে ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন বাতিলের আইনি প্রক্রিয়া চলছে। ভারতের শিল্প মন্ত্রণালয় গত 2 জানুয়ারি টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল নামে টাঙ্গাইলের তাঁতের শাড়িকে জিআই পণ্যের স্বীকৃতি দেয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। জিআই পণ্য নিয়ে নড়ে চড়ে বসে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। সকালে টাঙ্গাইলের শাড়িসহ 14টি পণ্যকে জিআই স্বীকৃতি দিয়েছে অধিদপ্তর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের পণ্য। ভারতের জিআই নিবন্ধন বাতিলের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। ভারতীয় একটি ল ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। টাঙ্গাইলে আমরা হচ্ছে আজকে সনদ দিলাম। তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে আমাদেরই থাকবে বাংলাদেশে।
টাঙ্গাইলের শাড়ির সাথে নতুন জিআই সনদপ্রাপ্ত পণ্যের মধ্যে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, জামালপুরের নকশিকাঁথা, রংপুরের হাড়িভাঙ্গা আমসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য। জিআই সনদ প্রদানের জন্য আরও অর্ধশতাধিক পণ্যের আবেদন যাচাই বাছাই করছে অধিদপ্তর। পণ্যের জিআই সনদ দেওয়ার জন্য আসলে দীর্ঘদিনের পরিশ্রম, অনেক কাগজপত্র লাগে, হিস্টোরিক্যাল ডকুমেন্ট লাগে। যে ইতিমধ্যে আমরা প্রায় 500টা পণ্যের সারা বাংলাদেশের কালেকশন করছি এবং কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন সংস্থার কাছে এর তালিকা পাঠাচ্ছি যে আপনারা আবেদন করেন। এখন আমরা আমাদের ডিপিডিটির কাজ হলো ফ্যাসিলিটেট করা এবং প্রমোশনটা যাতে কি হয়, যে জিআইটা কীভাবে করেন আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর আগে জেলা প্রশাসকদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে জামদানি শাড়ি, ইলিশ সহ 17টি পণ্য জিআই সনদ লাভ করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। টানা কয়েক মাসে বাড়ছে রফতানি আয়, মাসে আসছে $500 কোটিরও বেশি, যা রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। তবে এখনও ছোঁয়া যায়নি রফতানি লক্ষ্য। বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছে বিকেএমইএ। নিট পোশাক মালিকদের এই সংগঠনটি বলছে ইউডি হিসাবের সঙ্গে রফতানির তথ্য মেলে না। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে বেরিয়ে পণ্যের বিকেন্দ্রীকরণে কাজ এগিয়ে নিতে হবে। রপ্তানি আয়ে কিছুটা এসেছে স্বস্তি, মাসে আসছে গড়ে $500 কোটি বেশি রপ্তানি আয়। সবশেষ গেল মার্চ মাসে পণ্য রপ্তানি করে এসেছে $510 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি 10 ভাগ। তবে এই মাসের জন্য নির্ধারণ করা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে 0.88 ভাগ কম। বলা হচ্ছে রপ্তানি হলেও পোশাকের সঠিক দাম এখনও দিচ্ছে না ক্রেতা প্রতিষ্ঠান। যেইভাবে আমাদের ওভারহেড কস্ট ইনক্রিজ করছে, বাট একইভাবে কিন্তু আমাদের প্রাইস বাইরেরা বাড়াচ্ছে না, অর্ডারস কিন্তু একইভাবে আসছে না আমাদের দেশে। হ্যাঁ আসছে, বাট গ্র্যাজুয়ালি, একই স্কেলে আসছে না। তার মানে কি, হাউ ডু উই সার্ভাইভ? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। আমার ওভারহেড কস্ট যে বাড়তেছে, আমি দিব কোত্থেকে যদি আমি ওই প্রাইসটা না পেয়ে আমার বাইরের কাছ থেকে? নানামুখী উদ্যোগ নেওয়া হলেও ঘুরে ফিরে রপ্তানিতে যেন তৈরি পোশাকে নির্ভরতা। অর্থ বছরের 9 মাসে এই খাত থেকে এসেছে $3,700 কোটি রপ্তানি আয়। তবে লক্ষ্যমাত্রা থেকে এই অঙ্ক কম। নিট এবং ওভেন থেকে এসেছে রপ্তানি আয়ের বড় অংশ। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রপ্তানি কমে যাবার শঙ্কা আছে। যখন আমাদের এখানে জাতীয় নির্বাচন যখন হচ্ছিল, আমরা কিন্তু তখন দেখতে পাই যে আমাদের অর্ডার্সের একটা সিচুয়েশন, বায়ার্সরা কিন্তু তখন কনজারভেটিভ বাইং করছিল। স্বাভাবিক, তাদের ওখানে কিন্তু এখন একই সিচুয়েশন চলছে। সো আমাদের ওটা একটু পেশেন্ট থাকতে হবে। উদ্যোক্তারা বলছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি রপ্তানির যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই। আসলে গত কয়েক মাস যাবত যে রপ্তানির ফিগারটা দেখানো হচ্ছে ইপিবির থেকে, সেটার সাথে আমরা একমত নেই, আমরা আগেও বলেছি। এবং এ মাসেও যেটা $5.1 বিলিয়ন রপ্তানি হয়েছে বলে বলা হয়েছে, আমি জানি না এটা আমাদের সাথে কোনোভাবেই হিসাবে মিলে না। বিকেএমই থেকে, বিজিএমই থেকে আমরা ইউডি দেই, এই সবকিছু মিলিয়ে আমরা হিসাব করে যা দেখি তাতে এই ধরনের গ্রোথের কোনো লক্ষণ আমাদের কাছে নেই। টিকে থাকতে হলে পণ্যের বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। রপ্তানি খাতের প্রবৃদ্ধির জন্য আমাদের যে পণ্যের বৈচিত্র্যকরণ করার প্রয়োজনীয়তা আছে, মধ্যপ্রাচ্য এবং ইস্টার্ন ইউরোপ এই সমস্ত দেশগুলোতে আমরা রপ্তানি বাড়াতে পারি কিনা সেটা আমাদের চেষ্টা করতে লাগবে। এই যে আমেরিকার উপর নির্ভরশীলতা, আমেরিকা এবং ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নের উপরে যে বাজারের নির্ভরশীলতা, সেটা থেকে উত্তরণের চেষ্টা করতে লাগবে আর কি। তৈরি পোশাক থেকে আসে মোট রপ্তানি আয়ের 85 ভাগ। পণ্য রপ্তানির তালিকায় আছে চামড়া ও পাট সহ অন্যান্য পণ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 25 ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে 2099 টাকা পর্যন্ত কমানো হয়েছে, অর্থাৎ টানা 2 দিন স্বর্ণের দাম কমল। 2 দিনে দাম কমেছে ভরি প্রতি 5,237 টাকা। তারপরও প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 1,14,000 টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার বিকেলে দাম সমন্বয়ের কথা জানিয়েছে। বরাবরের মতো দাম কমানোর জন্য স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দর হ্রাসের কথা জানিয়েছেন সমিতির নেতারা। মঙ্গলবার ভরি প্রতি 3,138 টাকা কমেছিল। বিশ্ববাজারে স্বর্ণের দামের উত্থান পতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। চলতি মাসে এখন পর্যন্ত 7 বার দামের পরিবর্তন হয়েছে, বেড়েছে 4 বার, কমেছে
3বার। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর স্বর্ণের দাম আবারও বাড়তে থাকে। 1 ডিসেম্বরে দাম প্রতি আউন্স $2072 পৌঁছায়। তারপরও কিছুটা কমলেও চলতি বছরের 14 ফেব্রুয়ারি থেকে দাম আবার ঊর্ধ্বমুখী হয়। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদ হ্রাস করবে বাজারে এমন খবর ছড়িয়ে পড়লে দাম দ্রুত বাড়তে থাকে। এরপর চলতি মাসে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর দাম আরও কিছুটা বাড়ে। বৈরী আবহাওয়ার সাথে লড়াই করেই ফসল ফলায় কৃষকেরা, কিন্তু সেই ফলন হাটে বিক্রি করতে গেলে ন্যায্য মূল্য, সময় আর পরিশ্রমের হিসাব মেলাতে হিমশিম খেতে হয় তাদের। আবহাওয়ার অজুহাতে এক এক দিন ফসলের এক এক দাম পান তারা, অথচ একই ফসল কৃষক থেকে ভোক্তার হাত পর্যন্ত যেতে 4 থেকে 5 ধাপে লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। প্রায় 3 যুগ ধরে সবজি চাষের সঙ্গে যুক্ত শিবগঞ্জ শব্দলদিঘি এলাকার মোহাম্মদ আলমগীর। বাবার হাত ধরে কৃষিতে যুক্ত হবার পর থেকেই সবজি বেচতে উত্তরের সবচেয়ে বড় এই মোকামে রোজই আসতে হয় তাকে। সেই ভোর 3টায় মাঠের সবজি তুলে সূর্যোদয়ের পর হাটে নিয়ে আসা। চাষাবাদের ব্যয় কিংবা পরিশ্রম সমান থাকলেও আলমগীরের মতো কৃষকদের ঠিকঠাক দাম মেলে না প্রায় দিনই। দাম বাজার যদি ভালো থাকে তেমন খুশি থাকে, এক সপ্তাহে বাড়ে এক সপ্তাহে কমে। যখন না আমদানি বেশি হয় তখন বাজার কম হয়ে যায়, আবার আমদানি যখন না কমে তখন বাজার বেশি হয়। খরচ তো কমে না, খরচ কমে না, পরিশ্রম কমে না। এই মনে করেন খরাতে মনে করেন ওষুধ দিতে ধান শেষ, তা পোকা মারা যাচ্ছে না। কৃষকরা বলছেন ফসল হাটে আনার পর পাইকার কিংবা ফড়িয়ারা যে দাম হাঁকেন, লোকসান কিংবা লাভের পরিমাণ কম হলেও পণ্য বিক্রি করতে হয় তাদের। আবহাওয়ার তারতম্য অথবা আমদানি কম বেশি এমন অজুহাতে ফসলের দাম নিয়ন্ত্রণ করেন পাইকার বা ব্যবসায়ীরাই। আজকে আমাদের হাটে মনে করেন 22 টাকা কেজি, কালকে বেচে আমি 17 টাকা কেজি। মনে করেন আমাদের কাজ যে কাজ ওই কাজ সমানই করা লাগে, কৃষকেরা তো ওই টাকা পায় না, সময় মতো টাকা পায় না। এই যে কষ্ট করতেছেন আপনি, কিন্তু দাম তো একদিন এক একটা পাচ্ছেন, তাহলে কি করবেন এখন? বাজারে নিতে বাধ্যগত লাগছে, কিন্তু আপনার পরিশ্রমের দামটা তো আপনি পাচ্ছেন না। এখন কি করবেন? কৃষক এখন আমাদের তো করে খেতে হবে। ব্যবসায়ীরা বলছেন কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে অন্তত 4-5 হাত বদল হয়। এই বদলা বদলির চক্করে সবজির দাম বাড়লেও কানাকড়িও যায় না কৃষকের কাছে। কৃষক পর্যায়ে বলতেছে পাইকারেরা যে শহরে রোদের কারণে, গরমের কারণে মানে আমাদের এই সবজিগুলো নেওয়ার মতো লোকই নাই। এ শুধু সুযোগ নিচ্ছে শুধুমাত্র ওই ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এই সুযোগগুলো নিচ্ছে। গ্রাহককে বলতেছে যে এখন মালের সংকট, দাম বেশি, আপনারা বাজারে মাল নাই। বাজার ব্যবস্থাপনার রাষ্ট্রীয় প্রয়োগ না থাকায় বছরের পর বছর ধরে এভাবেই চলছে কৃষকের কাছ থেকে ফসলের বিকিকিনি। সংশ্লিষ্টরা বলছেন নিয়মিত তদারকি করা গেলে সবজির দাম যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি কৃষকের জন্যও মিলবে ন্যায্য দাম। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। বিশ্বের বুকে বাংলাদেশের নাম ইতিবাচক হিসেবে তুলে ধরতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা। অভিবাসীদের দেশ হিসেবে খ্যাত কানাডাতেও ব্যবসায়ী হিসেবে সফলতার সাক্ষ্য রাখছেন বহু বাংলাদেশি। তাদের মধ্যে অন্যতম হাবিবুর রহমান। ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও পরিচিতি পেয়েছেন তিনি। বিস্তারিত কানাডা প্রতিনিধি তানফির ইউসুফ রনির প্রতিবেদনে। 1982 সালে বাংলাদেশ থেকে কানাডায় স্থায়ী হন হাবিবুর রহমান। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে গেল 4 দশকে পরিণত হয়েছেন একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে। শুরুটা রেস্তোরাঁ ব্যবসা দিয়ে শুরু করলেও সফলতা আসে অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবসা দিয়ে। বর্তমানে মন্ট্রিয়াল, টরন্টোয় অর্ধশত অভিজাত ভবনের মালিক হাবিবুর রহমান। 99 সনের থেকে আমি এই বাড়ির ব্যবসা শুরু করি। তখন থেকে আর কি আজ পর্যন্ত অনেক বেশ কিছু বাড়িঘর আমি ওন করি। এইভাবেই আমার এখন এই ব্যবসা চলছে। এইটাই রিয়েল এস্টেট ব্যবসা আমার। সম্প্রতি মন্ট্রিয়ালে একটি ইসলামিক স্কুল ও একটি কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। এটাই হবে মন্ট্রিয়ালের সর্বপ্রথম বাংলাদেশি কমিউনিটি সেন্টার। আমার আব্বু খুব ইনভলভ করে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটির সাথে, ইভেন লাইক ডিফারেন্ট অর্গানাইজেশনস। We all think of my father as, you know, a role model. We always wanted to follow in his footsteps. He's shown tremendous grit and determination coming from Bangladesh. আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন ছিল। আমি যখন হাবিব ভাইকে অ্যাপ্রোচ করি, উনি সাথে সাথে 1 মিলিয়ন টাকা দেওয়ার জন্য উনি রাজি হয়েছেন এবং উনি অলরেডি
কিছু অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন। শুধু কানাডাতেই না, বাংলাদেশেও গড়ে তুলেছেন মসজিদ, মাদ্রাসা সহ বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান। ঘোষণা দিয়েছেন বৃদ্ধাশ্রম এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণেরও। তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ, কানাডা। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।